আটানি জমিদার বাড়ি এসেছি। আটানি জমিদার বাড়ি বা মুক্তগাছা জমিদার ময়মনসিংহ জেলার মুক্তগাছা উপজেলায় ময়মনসিংহ জেলার মুক্তগাছা উপজেলায় এটি প্রাচীন জমিদার বাড়ি। এটি প্রাচীন জমিদার বাড়ি 16 কিলোমিটার পশ্চিমে কিলোমিটার টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ময়মনসিংহ জামালপুর থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তগাছা জমিদার বাড়ি 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তগাছা জমিদার বাড়ির অবস্থান। তদানীর স্থান জমিদারের ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা কর্তৃক এবং মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের উপাধি পেয়েছিলেন বিধায় জমিদার হিসাবে আখ্যায়িত হতো রাজবাড়ি হিসাবে আখ্যায়িত হতো। বন্ধুরা, আজ ময়মনসিংহ জেলার মুক্তগাছা উপজেলায় ময়মনসিংহ জেলার মুক্তগাছা জমিদার বাড়িতে চলে এসেছি। মুক্তগাছা জমিদার বাড়িতে চলে এসেছি। কি কি দেখলাম তা আপনাদের সামনে শুধু তুলে ধরার চেষ্টা করব। আমরা এসেছি গাজীপুর থেকে এনা পরিবহন বা ইউনাইটেড পরিবহনে করে আপনারা সরাসরি মুক্তগাছা উপজেলায় চলে আসতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন। ময়মনসিংহ জেলার যে বাসগুলো আছে সেই বাসগুলোতে করে আসলেই আপনারা ময়মনসিংহে যে বাস স্টেশনে নামিয়ে দেবে, সেখান থেকে আপনারা সিএনজি বা অটো ভাড়া করে আপনারা মুক্তগাছা উপজেলায় চলে যাবেন। শহর থেকে 16 কিলোমিটার দূরে। আমরা গাজীপুর থেকে চলে আসছি। এখন আমরা মুক্তগাছা উপজেলার দিকে সিএনজি যোগে রওনা দিয়েছি। প্রতিমধ্যে এত সুন্দর কিছু বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য বা ময়মনসিংহের যে দৃশ্যটি চোখে পড়লো তা দেখে আমি অভিভূত এবং আপ্লুত হয়েছি। এত সুন্দর একটি দৃশ্য আসলে ঘর থেকে বের না হলে সহজে দেখা যায় না। চারিদিকে সবুজ আর সবুজ, মাঝে চলেছে একটি পাক্কা রাস্তা যেটি নিয়ে গেছে মুক্তগাছা উপজেলায় আর অন্যান্য জায়গায় এদিক দিয়ে যাওয়া যায়। আজ আমরা মুক্তগাছা উপজেলাতেই বেশ কিছু সময় দেব। সময় দিয়ে ওখান থেকে আমরা আর বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থান আমরা দেখব। ঢাকা থেকে আপনারা মহাখালী বাস স্ট্যান্ড থেকে অনন্যা পরিবহন, ইউনাইটেড পরিবহন, এনা পরিবহনে করে তারপরে রাজীব পরিবহন, আরও বেশ কিছু বাস আছে যেটা সরাসরি মুক্তগাছা উপজেলায় নিয়ে আপনাকে পৌঁছায় দেবে। ওখান থেকে অটো ভাড়া বা রিক্সা ভাড়া অতিরিক্ত 10 থেকে 15 টাকা নেবে। আর যদি আপনাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়, ওখান থেকে একটা রিজার্ভ নেবেন। এই রিজার্ভ নিয়ে আপনারা সরাসরি 200-250 টাকায় রিজার্ভে চলে যেতে পারবেন মুক্তগাছা উপজেলায়। এটা আর্মিদের এরিয়া। আসলে আমি যতটুকু দেখেছি বেশ মুক্তগাছা উপজেলা যাওয়ার পথে রাস্তার দু সাইডে কি সুন্দর গোছালো, এত সুন্দর আমার লেগেছে যে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। অবশেষে আটানি জমিদার বাড়ি বা মুক্তগাছা জমিদার বাড়িতে চলে আসলাম। এটা হলো প্রবেশদ্বার। শুরুতে একটু বলে নেই, এখানে প্রাচীনতম মুক্তগাছা জমিদারের যে বংশধর ছিল তাদের এই কিছু ইতিহাস লেখা আছে। বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তগাছা উপজেলায় অবস্থিত এটি প্রাচীন জমিদার বাড়ি। ময়মনসিংহ থেকে 16 কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ, টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তগাছা জমিদার বাড়ির অবস্থান। মুক্তগাছা তদানীর স্থান জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসাবে আখ্যায়িত হতো। জমিদার আশ্চর্য চৌধুরীর বংশ মুক্তগাছা শহরের গোড়াপতন করেন। আশ্চর্য চৌধুরীর বংশ শহরের গোড়াপতনের করে এখানে বসতি স্থাপন করেন। আশ্চর্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শিক্ষিত শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগের কর্মরত ছিলেন।
তিনি নবাবের খুবই আস্থাভাজন ছিলেন। নবাবের রাজস্ব বিভাগের কর্মরত থাকা অবস্থায় 1332 সালে তিনি সেই সময়ের আলাপ সিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ শেষ হবার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরীর 4 ছেলে বগুড়া জেলা থেকে আলাপ সিং এসে বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী এই 4 ছেলে হচ্ছে রামরাম, হররাম, বিষ্ণুরাম ও শিবরাম। পরে মুক্তগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন। মুক্তগাছা জমিদারির মোট অংশ 16টি। 16 জন জমিদার এখানে শাসন করতেন। মুক্তগাছা জমিদার বাড়ির প্রবেশ মুখে রয়েছে বিশাল ফটক। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই রাজ বাড়িটি প্রাচীন স্থাপনা শৈলী অন্যান্য নিদর্শন। মুক্তগাছা জমিদার বাড়িতে ঘূর্ণায়মান নাট্যমঞ্চ আছে। এই মঞ্চে নাটক, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতিতে ছিল মুক্তগাছা জমিদারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর নাটক আরও জনপ্রিয় করেছে এই ঘূর্ণায়মান মঞ্চ। জমিদার জগৎ কিশোর আশ্চর্য চৌধুরী ছিলেন আশ্চর্য চৌধুরীর ছেলে কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন নাটকপ্রিয়। এটি ছিল কলকাতার বাইরে এশিয়ার প্রথম এ ধরনের মঞ্চ। মঞ্চের দুই পাশে ছিল হারমোনিয়াম, তবলা, বাদকের জন্য আলাদা 2টি স্থান, দক্ষিণ দিক শিল্পীদের বিশ্রামাগার, পেছনে গ্রিন রুম। এখন যেটা দেখছেন এটা হাওয়া ভবন, উপরে হাওয়া ভবন ছিল। এখানে জমিদারের স্ত্রী ছিলেন রাজমাতা যাকে বলে। গ্রিন রুমের পাশেই ছোট ছোট প্রকোষ্ঠ, যাতে ছিল লোহার ছোট ছোট সিন্দুক। জমিদার শিল্পীদের নিয়ে আসছেন সুদূর কলকাতা থেকে। পুরো শীতকাল ধরে এখানে বিভিন্ন নাটক মঞ্চ হতো। এটি হচ্ছে শশী লজের পিছন সাইড। ডান পাশেগুলো বাথরুম বা ওয়াশরুম বলে, যেটি এখন জরাজীর্ণভাবে পড়ে আছে। এখানে একটি সুড়ঙ্গ পথ ছিল, সেই সুড়ঙ্গ পথ দিয়েই যাওয়া যেত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এটি প্রাচীনতম সেই গাছ। পিছন পাশের অনেক কামরা আছে এখানে, সেই প্রাচীনতম গাছ। এখানে যেসব গুণীজন আসছেন ওই নাট্যমঞ্চে, ইতিহাসবিদ কেদারনাথ মজুমদার, কবি দীনেশ চরণ বসু, শ্রীচন্দ্র গুহ, শ্রীনাথ চন্দ্র, রাজা বীরেন্দ্র কুমার চৌধুরী, রুক্মিণীকান্ত ঠাকুর প্রমুখের সাথে মুক্তগাছার নিবিড় যোগাযোগ ছিল। প্রবেশদ্বার সম্মুখের দিকে রাজার দরবার। প্রথমে যেখানে প্রবেশ করছিলাম, টেরাকোটা নতুন সংস্কার হওয়ার পর রাজকীয় নকশা রাজদরবার, চারপাশ জমিদার বাড়ি হাওয়া ভবন, যেটি আপনাদেরকে দোতলা ভবন দেখাচ্ছিলাম, সেটার হাওয়া ভবন। এইটা হলো হাওয়া ভবন। এখানে শীতের সময় গরম লাগে আর গরমের সময় ঠান্ডা লাগে, সেইভাবে তৈরি করা ছিল। এখানে রাজকুমারী বা রাজমাতা ছিলেন। এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। জমিদার বাড়িতে প্রবেশদ্বারে সিন্দুক ছিল, যেটি আমি আপনাদেরকে দেখাতে পারিনি।
এখন বিভিন্ন কামরাগুলো দেখছি, সেই প্রাচীনতম বাড়িটির পিলারগুলো এখনও আছে, কিছু লোহা, কিছু শৈলী পাথর বা দামি দামি পাথর দিয়ে তৈরি। এটি আম গাছ, সেই শত শত বছর আগের আম গাছটি এখনও আছে, আম ধরে, শুনলাম আম নাকি খেয়ে ধরে। অনেক সুন্দর সুন্দর কারুকার্য দিয়ে ভরা ছিল এই রাজবাড়িটি। আমি চারিদিকে ঘুরে দেখছি, এইটা হচ্ছে সেই ঘূর্ণায়মান মঞ্চ। এখানে বিভিন্ন শিল্পীরা আসতো, সমগ্র শীত মৌসুমে এখানে নাটক, সাহিত্যিক সব কিছু এখানে হতো। এইখান থেকে একজন ঘোরাতো, মঞ্চটা তখন ঘুরতো, আর এখানে সব নাটক, তারপরে বিভিন্ন মঞ্চ এখানে উপস্থাপন করতো, নাটক, যাত্রা, সাহিত্য এখানে হতো। এইটি হচ্ছে একটি মন্দির, ভিতরে দরজার ভিতরে অনেকগুলো মূর্তি থাকতো। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে বসে তারা পূজা করত। এটা নতুন করে সংস্কার করা হয়েছে, অনেক সুন্দর কারুকার্য। তবে ভিতরে এখন কিছু নেই, ফাঁকা। সংস্কার করার জন্য এখনও বিল্ডিংটি সুন্দরভাবে রক্ষিত আছে। এইখানে এই যে টিনের চালাটি দেখছেন দ্বিতল বিশিষ্ট, এখানে তারা বসতো, বসে এখানে বসে ওই পূজা করত, এবং দরবার শরীফ বসলে এখানে দরবার শরীফের বিচারও হতো এখানে। আমি এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে প্রবেশ করে ভিতরে একটি দরজা খুলে দেখছি আসলে এই ঘরে কী কী আছে। আসলে অনেক সুন্দর, ছোট ছোট, মনে হয় এখানে ছোট ছোট আপনার পূজার মূর্তি ছিল, বিভিন্ন মূর্তি ছিল। হিন্দুদের অনেক মূর্তি থাকে, তারা এগুলো ছিল আর কি, তারা এখানে প্রার্থনা করত। পাশে ছোট ছোট রুম, যারা দূর দূরান্ত থেকে আসতো তারা এখানে থাকতো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, যতটুকু আমি শুনেছি লোকজনের মুখে। তবে এই রুমটায় ঢুকে আমার ভালো লেগেছে, কারণ ছোট রুম হলেও বেশ সুন্দর আর কি। জানলাগুলো বড়, দরজাগুলো বড় বড়, খোলামেলা। কিছু জায়গায় এখনও ওই অবস্থায় আছে, অরক্ষিত অবস্থায় আছে, এখনও সংস্কার করেনি। তো পুরোটা সংস্কার করলে হয়তো আর সুন্দর লাগতো, যতটুকু এখনও বেঁচে আছে আর কি। জানি না সরকার এটা পদক্ষেপ নেবে কিনা। এটি বের হওয়ার রাস্তা, মানে গোটাটা ঘুরে দেখানোর পরে আমরা বের হওয়ার পথে তারপরেও দাঁড়িয়ে দেখছি। এটা হলো রাজার দরবার, যেখানে রাজা বসে দরবারের সমস্ত কার্যক্রম করত। এটা মানে প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সোজাই এই রুমটি দেখা যাচ্ছে, দরবার শরীফ। পাশেই পাইক পেয়াদারা থাকতো, যারা খাজনা আদায় করত, সেপাহী থাকতো। তবে মুক্তগাছা জমিদার বাড়িটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এইটা হচ্ছে সেই প্রথমেই প্রবেশদ্বার। এখানে আমরা কোনো টিকিট কাটিনি, টিকিট ছাড়াই আমরা ঢুকেছি, টিকিটের এখনও সিস্টেম করেনি। এখন আমরা বাইরে বের হয়ে এসেছি, এখান থেকে আমরা শশী লজে যাব। শশী লজ আপনাদেরকে থাকবো বন্ধুরা।